দুর্দান্ত একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এলাম। প্রচুর এক্সাইটেড ইনফরমেশনগুলো রয়ে গেছে। একজন ইনভেস্টার তাকে যখন বড় জায়গায় ইনভেস্ট করার জন্য ভালো টাকা রিটার্ন পাওয়ার জন্য তাকে কিন্তু সব দিকে নজর রাখতে হয় এবং প্রতিটা ব্রেকিং নিউজকে কিন্তু কভার করতে হয়, প্রতিটা জিনিসকে তাকে কিন্তু জানতে হয়। আজকে এই মুহূর্তে তোমাদেরকে যে ইন্টারেস্টিং ভিডিওগুলো জানাবো, ইন্টারেস্টিং ইনফরমেশনগুলো জানাবো, সেই ইনফরমেশনগুলো জানানোর আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর করে চ্যানেলে। সবাইকে নতুন যারা তোমরা রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে কিনা সঙ্গে সঙ্গে ইনফরমেশন চলে আসে। আর যারা পুরনো রয়েছে প্রচুর তাদের লাইক পাচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে ঘটনায় চলে আসি, ঘটনা সেটা হচ্ছে একজন ইনভেস্টরকে প্রচুরভাবে নজর রাখতে হয় সব দিকে এবং সবসময় আপডেটেড থাকতে হয় সব জায়গাতে। আজকে যে ইন্টারেস্টিং যে ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা রয়েছে কি কতগুলো টপ সেক্টরকে নিয়ে আলোচনা, যে সব টপ সেক্টরে যারা ইনভেস্টর অলরেডি রয়েছে বা ইনভেস্ট করতে চিন্তাভাবনা করছো তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় জায়গা। যে সেক্টরগুলোতে চলে আসছি তাদের সঙ্গে যে ইনফরমেশনগুলো রয়েছে তাই নিয়ে প্রথম জানার জন্য যে চলে সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। যদি গত বছরের রেটও দেখে নিই, $1.6 বিলিয়ন কিন্তু অলরেডি ডিফেন্স সেক্টরে কিন্তু ইনভেস্ট করে ফেলেছে এবং সেখানে দেখতে পেয়েছি যে গত বছরে যারা ইম্পোর্ট করছিল ভারত বাইরে থেকে 11% তার কিন্তু কম করছে, অর্থাৎ নিজের দেশে নিজেরা তৈরি করছে। একটা বিরাট বড় সুযোগ তৈরি হয়েছে এবং ইন্ডিয়ান আর্মিতে যেরকম প্রচুর ডিমান্ড রয়েছে তেমনিভাবে ইন্ডিয়ান নাভালে প্রচুর ডিমান্ড বাড়ছে। ইন্ডিয়ান কোস্টগার্ড যেটাকে বলা হয় সেখানে প্রচুর ডিমান্ড রয়েছে। অ্যাডভান্স হেলিকপ্টারের কথা বলছে এবং HALকে দায়িত্ব দিয়েছে। এর সঙ্গে এক্সপোর্ট প্রচুর বাড়ানো হচ্ছে। এই টোটাল ব্যাপারটা চলছে। এর মধ্যে ইন্দোনেশিয়াকেও কিন্তু প্রচুর আর্মস দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে আর্মেনিয়া তাদের সঙ্গে একটা প্রায় $250 মিলিয়ন একটা বিশাল বড় কন্ট্রাক্ট যে সাইন করেছে এবং সেখানে পিনাকা মিসাইলের কথা বলা হচ্ছে। ব্রহ্মোস মিসাইল নিয়ে যে কথাবার্তা চলছে সেখানেও ফিলিপিন্সের সঙ্গে কথাবার্তা চলছে। $375 মিলিয়ন কিন্তু বিশাল বড় একটা প্রজেক্ট রয়েছে। ফ্রান্সের সঙ্গে একটা প্রজেক্টের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং সেখানে কন্ট্রাক্ট হচ্ছে, সেখানেও কিন্তু একটা বড় ধরনের প্রজেক্ট এবং এয়ার টু এয়ার মিসাইল যে লঞ্চ সেগুলোর জন্য এবং সাবসিস্টেমের জন্য তারা কিন্তু রাফায়েল ফাইটার জেটসের ব্যাপারে কথা চলছে। বুলেট প্রুফ কিছু জ্যাকেটের এক্সপোর্ট করা হচ্ছে এবং সে সব মিলিয়ে মিশিয়ে এর সঙ্গে হচ্ছে বিভিন্ন হেলমেট, তারপরে হচ্ছে স্নো বুটস, হাই ভিশন ডিভাইসেস, ইউরোপ, ওয়েস্ট এশিয়া, আফ্রিকা এবং আদার নেশন যে রয়েছে এশিয়া সেসব জায়গাতে। ফলে একটা ডিফেন্স সেক্টরে বেশ নড়ে চড়ে উঠেছে এবং খুব বড় জায়গা রয়েছে। ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হতে চলেছে ইন্ডিয়া এবং এখানে আমরা দেখছি অ্যারো স্ট্রাকচার বলে একটা বড় ব্যাপার হচ্ছে, যেখানে অ্যাপাচে হেলিকপ্টার নিয়ে কথা চলছে। ভারত 40টা বেশি দেশে কিন্তু এক্সপোর্ট করতে চলেছে এবং নেক্সট টার্গেট যেটা বলছে ভারত সেখানে হচ্ছে 1,75,000 কোটি টাকার মতো এক্সপোর্ট করার চিন্তা ভাবনা চলছে। তো এত বড় একটা কর্মযোগ্য আমাদের ব্যাকে চলেছে এবং তার প্রেজেন্ট রিয়াকশনটাও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 50,000 কোটি টাকার মোটামুটি একটা বিশাল বড় ডিফেন্স এক্সপোর্টের যে টার্গেট এই মুহূর্তে সরকার নিয়েছে তার 1200 থেকে 1300 কোটি টাকা কিন্তু এই মুহূর্তে চলছে। অর্থাৎ 1200-1300তে আমরা বসে আছি, সেখানে আমরা 50,000-এর মানে এত গুণ আমরা কিন্তু বাড়াতে চলেছি, মানে প্রায় 40-50 গুণ আমাদের কিন্তু এক্সপোর্ট হবে। তো এই এক্সপোর্টটা কখন হয়? যখন দেশীয় সমস্ত ডিমান্ড মিটে যায়। ফলে দেশীয় ডিমান্ডগুলো আগে আমি বলে গেলাম, ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্ষেত্রে বা ইন্ডিয়ান নেভির ক্ষেত্রে এইসব ডিমান্ডগুলো পূর্ণ হওয়ার পরে এরা কিন্তু এই অন্যান্য দেশে আবার দেওয়া শুরু করবে। তো এই মুহূর্তে যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে যে প্রেজেন্ট সিচুয়েশন আছে সেটা হচ্ছে আদানি কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে। ইন্ডিয়া গভর্নমেন্ট ল্যান্ড দিচ্ছে, জমি দিচ্ছে এবং আদানি সেখানে ফান্ডিং করছে। করার ফলে তারা একটা বেশ বড় ধরনের এবং যেটা বলা হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে সবথেকে বড় একটা অ্যামুনিশন এবং মিসাইলের একটা বড় প্রজেক্ট কিন্তু কানপুরে শুরু হয়ে গেছে এবং সেখানে যেটা বলা হচ্ছে 4000-এর বেশি কাজ তৈরি হবে এবং একথা বলা হচ্ছে সেখানে গানস এবং বিভিন্ন আর্মস এবং ড্রোন এগুলোর উপর এরা জোর দিচ্ছে বিশেষভাবে। এবং এই সিচুয়েশন দাঁড়িয়ে কিন্তু আদানি উঠে পড়ে লেগেছে এবং বড় বিশাল একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে। তো নেক্সট ঘটনা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোম্পানিগুলোকে টার্গেটে রাখার কথা বলছি, ওভারভ্যালুড কিন্তু তোমার রাডারে রাখতে পারে সিচুয়েশনে। তার মধ্যে প্রথম যে কোম্পানিটার কথা বলবো সেটা ভীষণই রিস্কি কোম্পানি, 3টে, যে কিন্তু এগুলো তোমার আমি যেটা মনে করছি 2030 সালের মধ্যে তোমাকে কিন্তু এই কোম্পানিগুলো ভালো একটা রিটার্ন দিয়ে যেতে পারে। প্রথম যে কোম্পানিটার কথা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে অ্যাভান্টেলকে নিয়ে ছোট করে। অ্যাভান্টেল একটা ইন্টারেস্টিং যে কোম্পানিটা রয়েছে, কোম্পানিটার ফিউচার গ্রোথ
খুব সুন্দর রয়েছে। এই মুহূর্তে ডিজাইনিং কাজ করে, ডেভেলপমেন্টের কাজ করে এবং মেনটেনেন্সের কাজ করে, সেটা হচ্ছে ওয়্যারলেস এবং স্যাটেলাইট কমিউনিকেশন প্রোডাক্টগুলো এরা বিক্রি করে। এই ওয়্যারলেস মানে তুমি বুঝতে পারছো কী ধরনের, কোথায় কোন জায়গায় কাজে লাগে। ডিফেন্স ইলেকট্রনিক্সগুলো তৈরি করছে, রাডার সিস্টেম তৈরি করছে, এছাড়া নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার কিছু নিয়ে এসছে ওরা, সেগুলো হচ্ছে কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করছে। ফলে অ্যারোস্পেস এবং ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত জায়গা আসতে চলেছে। এদের তৈরি করা যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো হার্ডওয়্যারের সঙ্গে যে বায়োস লেভেলে ইন্টারাকশন করে, ফলে হার্ডওয়্যার লেভেলে ইন্টারাকশন হওয়ার ফলে ডেটা যেরকম টোটাল ডেটাটা রিজার্ভস থাকছে পুরো এদিকে রেকর্ডে, এবং সঙ্গে সঙ্গে পার্টিকুলারলি ইনফরমেশনগুলো কিন্তু চলে যাচ্ছে, এবং সেভাবে এরা কি করছে, ইন্টারাকশন তৈরি করছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে। এই মুহূর্তে মার্কেট ক্যাপিটালাইজেশন খুব ছোট কোম্পানি রয়েছে, 2000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে, একদম স্মল যেটা বলছিলাম। এবং এই সিচুয়েশনে পি রয়েছে 60.5 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 53, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 37, রিটার্ন অন ইকুইটি 31 রয়েছে, এবং প্রোমোটার 40% হোল্ড করে রেখেছে। ঋণের পরিমাণ খুব কম 0.27, এবং সেলস গ্রোথ যদি দেখো 66% বেশি কিন্তু সেলস গ্রোথ রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা কিন্তু তোমাকে ভবিষ্যতে গিয়ে দেখতে পাবে দারুণ রিটার্ন, এবং যদি তুমি ম্যাক্সিমাম রিটার্ন দেখো 15,000% বেশি কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে, এবং 5 বছর রিটার্ন 2070%। এখন প্রশ্ন আসছে, এবং 1 বছরে 300%-এর কাছাকাছি প্রশ্ন হচ্ছে এখন, যেটা হচ্ছে অলরেডি যে কোম্পানিটা দিয়ে দিচ্ছে এত রিটার্ন, সে কি দিতে পারে ভবিষ্যতে? তার উত্তর রয়ে গেছে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের মধ্যে। সেখানে মাত্র 2000 কোটি টাকা যেখানে মার্কেট ক্যাপিটালাইজেশন, সেটা কিন্তু আরও গ্রোথ হওয়ার জায়গা রয়েছে। এক সেকেন্ড হচ্ছে যেখানে আমাদের ডিফেন্স সেক্টরে এত সাংঘাতিকভাবে মানে উঠে পড়ে লেগেছে, তো ন্যাচারালি তুমি ধরে নিতে পারছো যে জিনিসটা, এবং সেখানে অ্যারোস্পেস এবং ডিফেন্সের উপরে প্রচুর জোর দিচ্ছে সরকার, সেখানে এইসব কোম্পানি কিন্তু প্রথম জায়গা রয়েছে। সেকেন্ড যে কোম্পানিটার কথা আমি বলবো সেটা হচ্ছে DCX ইন্ডিয়া। এটিও কিন্তু এই ওয়্যারলেস রিলেটেড কানেক্টেড কাজকর্ম করে, এবং প্রচুর প্রমিসিং সেক্টর, প্রমিসিং ফিউচার রয়েছে কোম্পানিটার, এদিকে নজর রাখতে পারো। থার্ড ওয়ান আমি যে কথাটা বলবো, সেই কোম্পানিটাও খুব ডিফেন্স সেক্টরে ফ্যান্টাস্টিক, সেটা হচ্ছে অ্যাপোলো কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং ভবিষ্যতে কিন্তু আরও ভালো করতে পারে, অলরেডি বিশাল রিটার্ন দিয়ে দিয়েছে। ফোর্থ যে কোম্পানিটার কথা বলবো সেটাও খুব ইন্টারেস্টিং, সেখান থেকে রিস্কি কোম্পানি, সেই কোম্পানি হচ্ছে নিবে ইন্ডিয়া নিয়ে আমি কিন্তু অলরেডি এসব কোম্পানিগুলো আগে বলে রেখেছি, প্রচুর অর্ডার পেয়েছে, এবং লার্সেন অ্যান্ড টুব্রো থেকে প্রেজেন্টলি একটা 57,000 কোটি টাকার মতো একটা 57 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে, এবং এরা যে ম্যাক্সিমাম কাজ করে ইলেকট্রনিক কম্পোনেন্টের কাজ করে, ফ্যাব্রিকেশনের কাজ করে, পিসিবি বোর্ডের উপর কাজ করে, এবং কনসালটেন্সি কাজ করে বিভিন্ন টেকনিক্যাল প্রজেক্টের উপর, ডিফেন্সের উপর ক্রিটিক্যাল কম্পোনেন্টগুলো তৈরি করছে, মোবাইল ওয়েপন যে সমস্ত মেশিনারি সেগুলো তৈরি করছে, এবং আর্মি এবং এয়ার স্পেসের উপর প্রচুর ইনস্ট্রুমেন্ট তৈরি করছে। এছাড়া নট অনলি এরা শুধুমাত্র এছাড়াও ভেহিকেলসের উপরও কিন্তু এদের ডিজাইন ডেভেলপমেন্ট এবং যে মেনটেন্যান্সের কাজ, এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে এরা। আইটি সার্ভিসেস কাজও করে। এদের বেসিক্যালি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বড় টিম রয়েছে, এবং সেখানে কিন্তু অ্যাডভান্স লিথিয়ামের ওপরেও কাজকর্মগুলো করছে। সুতরাং এটা কিন্তু দুটো সেক্টরকে একসাথে কভার করছে, ডিফেন্স এবং ইভি। ফ্যান্টাস্টিক কোম্পানিটা কিন্তু একেবারে মাইক্রো ক্যাপ কোম্পানি, 400 কোটি টাকার মতো মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, এবং কারেন্ট মার্কেট প্রাইস অ্যাপ্রক্সিমেট 360, এবং এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি আমি দেখি হিউজ সেল গ্রোথ রয়েছে, ইনক্রিজ করে চলেছে, এবং যদি তুমি দেখো বিগত 10 বছর ধরে এর যদি CAGR দেখো 39.5% CAGR দিয়ে গেছে। এরা বিভিন্নভাবে কাজ করে চলেছে, প্রচুর ইমপ্রুভমেন্টও রয়েছে। কিছু রিটার্ন যেরকম 4000%-এর বেশি 5 বছর রিটার্ন দিয়েছে, 3 বছরে 3566, এবং 2 বছর রিটার্ন 900%-এর উপর দিয়ে দিয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা যদি তুমি EPS দেখো, এক্সিলেন্ট EPS রয়েছে, এবং এদের যে নেট প্রফিট আনবিলিভেবল ফ্যান্টাস্টিক রয়েছে। কিছুটা বুক ভ্যালু হাই রয়েছে এত বেশি, এবং আরেকটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে ঋণের পরিমাণ বেশি রয়েছে, এবং যদি এই মুহূর্তে দেখেও নি এই সিচুয়েশন দাঁড়িয়ে কিন্তু একটু ওভার ভ্যালুড রয়েছে। সুতরাং এই পয়েন্টগুলো কিন্তু নেগেটিভ নিউজ। প্রোমোটারের সংখ্যা কিন্তু কিছুটা কমেছে, এটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে, এবং যত ইমপ্রুভমেন্ট হবে কোম্পানিগুলো ডিফেন্স সেক্টর, এরও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। যে মেগা আপডেটটা দিতে চলেছি বন্ধু, সেটাও একটা ফ্যান্টাস্টিক তো ঘটনা হয়, যেটা সেটা হচ্ছে যে এই ধরনের ইনফরমেশনগুলো চটপট পেতে গেলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, ফলে চটপট তোমাদের ইনফরমেশনগুলো তোমাদের কাছে চলে আসবে, না হলে কিন্তু ইনফরমেশনগুলো আসবে না। ঘটনা হচ্ছে যে মেগা আপডেটটা সেকেন্ড আমি আপডেট করে দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক ভেহিকেল সেক্টর, ইভি সেক্টরে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে উঠে পড়ে লেগেছে, এবং বলা হচ্ছিল আগে ইভি হচ্ছে ফিউচার, তো আমি বলছি ইভি হচ্ছে প্রেজেন্ট নট ফিউচার, কারণ ইভি ইলেকট্রনিক ভেহিকেল কিন্তু মাঠে উঠে পড়ে লেগেছে। বড় বড় যারা সেরা কোম্পানিগুলো আছে অটো সেক্টরে, তারা কি শুরু করেছে, এখন তারা ইলেকট্রনিক ভেহিকেলসের দিকে বেশি নজর দিচ্ছে। ইনস্ট্রুমেন্ট যারা সবচেয়ে বেশি ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অটো অ্যান্সিলিয়ারি। আমি বহুদিন ধরে সবাইকে তোমাদের বলে বোঝানোর চেষ্টা করে গেছি, জানি না কতটা সফল হয়েছি। অটো অ্যান্সিলিয়ারি হিসেবে যেসব কোম্পানিগুলো রয়েছে মার্কেটে, তারা কিন্তু লসে কোনোদিন থাকবে না। কেন লসে হবে না? আমরা অটো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখতে পারি মাহিন্দ্রা বা টাটা মোটরস কিংবা টিভিএস মোটর, এই ধরনের বা হিরো মোটর কপ, এরা কী করে, শুধুমাত্র যন্ত্র তৈরি করে নিচ্ছে, তারা পার্টস তৈরি করে, যারা কোম্পানি রয়েছে তারা
এই যেসব ইলেকট্রনিক ভেহিকেলগুলো পার্টস যারা তৈরি করে, অটো অ্যান্সিলারি যাদেরকে বলা হয়, তারা কিন্তু এই মোটর কোম্পানিগুলো তাদের কাছ থেকে অনেক রকম পার্টস নিচ্ছে। যখন তারা পার্টস নিচ্ছে তখন কোনো ইন্ডিভিজুয়াল স্পেসিফিকভাবে কোনো পার্টস নিচ্ছে না, তারা পার্টস নিচ্ছে যে প্রতিটা কোম্পানি। ফলে এদের ডিমান্ড, অটো অ্যান্সিলারি স্টকগুলোর ডিমান্ড কিন্তু সারা বছরই থাকছে। যে অটো অ্যান্সিলারি হিসেবে এই মুহূর্তে যে ইভি সেক্টরে এই মুহূর্তে যে নিউজটা, সেটা হচ্ছে ফোর্ড কোম্পানি, আমেরিকান কোম্পানি ফোর্ড। অলরেডি এরা আরেকবার ভারতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভারত সরকার তখন দেয়নি, চায়না কোম্পানির সঙ্গে তাদের টাই আপ ছিল বলে। এই মুহূর্তে তারা সেকেন্ড লেভেলে ট্রাই করছে এবং আবার তারা রিসেন্টলি যে খবরটা পাওয়া গেছে তাতে ওরা কী করছে, ইন্ডিয়ান মার্কেটে রিটার্ন নেওয়ার চেষ্টা করছে এবং ইভির দিকে নজর দিচ্ছে। ওরা যেটা বক্তব্য সেটা হচ্ছে হাইব্রিড মোডে, হাইব্রিড ইভি সেক্টরকে আসার চেষ্টা। হাইব্রিড বলতে এই সিচুয়েশন আর পেট্রোলেও গাড়ি চলবে এবং সঙ্গে সঙ্গে ব্যাটারিতেও গাড়ি চলবে। অটো অ্যান্সিলারি কথা যখন বলছি তখন সেই মুহূর্তে মনে পড়ে যায় সেটা হচ্ছে সোনা বিএলডাব্লিউ প্রিসিশন। আমি বহুদিন ধরে বহুবার তোমাদেরকে বলেছি যে এই সব কোম্পানিগুলো, শুধু এই বলে না, টালব্রোসও রয়েছে এর সঙ্গে, আদার যারা রয়েছে, ইউনো মিন্ডার কথা আমি বলেছি বহুবার। ঘটনা হচ্ছে কি, সোনা বিএলডাব্লিউ প্রিসিশন যে প্রেজেন্ট নিউজ এসছে আমাদের কাছে এই মুহূর্তে, সেখানে বলা হচ্ছে 6 লক্ষ ইউনিটে ওরা কিন্তু কনভার্ট করেছে। 6 লক্ষ ইউনিট কিসের ওপরে? 6 লক্ষ ইউনিটে তারা করছে যে ইলেকট্রনিক ভেহিকেলের যে ট্র্যাকশন বলা হয়, ট্র্যাকশন মোটর যেটা হয়, যেটাকে টানে মোটরটা, সেই ট্র্যাকশন মোটরটা কিন্তু এরা প্রোডাকশনটা ছিল সেটাকে ওরা 6 লক্ষ নিয়ে এসছে এবং তার মধ্যে ওরা যেটা বলছে 1 লক্ষ ইউনিট ওরা রাখছে হাব হিসেবে তৈরি করছে এবং আরেকটা কি করছে, ড্রাইভ মোটরসের জন্য। মানে 1 লক্ষ হচ্ছে হাবে, 1 লক্ষ হচ্ছে ড্রাইভ মোটর, মানে 6 লক্ষ ইভি ট্র্যাকশন মোটর কিন্তু ওরা বানানোর কাজ শুরু করে দিয়েছে। কেন করছে? কারণ এইগুলো ভবিষ্যতে ওদের কিন্তু বিশাল বড় কাজে দেবে এবং ডিমান্ডটাও প্রচুর বেড়েছে। সুতরাং আমরা নজর কিন্তু অবশ্যই সোনা বিএলডাব্লিউ প্রিসিশনের দিকেও নজর রাখবো। নেক্সট আমি আমরা জানি বন্ধুরা, সেমিকন্ডাক্টর সব কিছুতে কাজে লাগছে। সেমিকন্ডাক্টর হচ্ছে এমন জিনিস, আমরা যখন একটা মোটর চালানো হচ্ছে, মোটরের কাজে লাগছে, ইলেকট্রনিক ভেহিকেলস সেমিকন্ডাক্টর লাগছে, বড় বড় কারগুলো তাতে সেমিকন্ডাক্টর লাগছে, ইনস্ট্রুমেন্ট যেগুলো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট সেখানে সেমিকন্ডাক্টর লাগছে, যেখানে মোবাইল ইউজ হচ্ছে সেখানে সেমিকন্ডাক্টর লাগছে, এভরিওয়্যার। তো এবার সেমিকন্ডাক্টর চিপ যেগুলো, যেগুলোর মধ্যে খুব মানে সস্তা, তুলনামূলক সস্তাভাবে যে সমস্ত ইলেকট্রনিক সার্কিটগুলোকে আমরা সেমিকন্ডাক্টরের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে রাখি বা যেগুলোকে আমরা পিসিবির মধ্যে রেখে দিই, সেই সমস্ত কাজগুলো কিন্তু সেমিকন্ডাক্টর। ফলে সেমিকন্ডাক্টরের চিপটা সারা বিশ্বে কিন্তু বিশাল ডিমান্ড রয়েছে। একদিন আমরা চায়নায় দেখেছিলাম, সারা বিশ্ব নজর ছিল চায়নার দিকে এবং চায়নায় সেমিকন্ডাক্টর বিশাল বড় জায়গা নিয়ে রেখেছিল, আমেরিকার পরেই জায়গা ছিল চায়নার। কিন্তু প্রেজেন্টলি আমরা সিনারিও কোভিডের পরবর্তীকালে একটার পর একটা বিভিন্ন ঘটনা ঘটার ফলে চায়না থেকে ওদের মুখ কিন্তু সরে সারা বিশ্বে চলে আসছে ভারতের দিকে এবং ভারতের একটা বিরাট বড় এখানে ভূমিকা তৈরি হতে সৃষ্টি হতে চলেছে। এবং সেমিকন্ডাক্টরের প্রেজেন্ট যে খবর অনুযায়ী, আজকের প্রেজেন্ট খবর, ইউএস সেমিকন্ডাক্টরের মেজর যে কোম্পানির নাম হচ্ছে কোয়ালকম। কোয়ালকম তোমরা বহুবার শুনেছো নাম, তোমরা মোবাইলে কোয়ালকমে প্রচুর চিপ দেখেছো এবং সেখানে বড় বড় কোম্পানি, অ্যাপল কোম্পানি পর্যন্ত কোয়ালকমকে ইউজ করে থাকে এবং তোমরা জানো সে ঘটনা। এই সিচুয়েশন দাঁড়িয়ে যে মেগা ইনভেস্টমেন্ট আসতে চলেছে সেটাও কিন্তু কোয়ালকমের তরফ থেকে এবং তারা বিশেষভাবে ইন্টারেস্ট জানিয়েছে এবং তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ভারতে তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ডবলের বেশি করার কথাবার্তা চলছে। এবং এর ঘটনা হচ্ছে তারা এদের সঙ্গে ভারতে কিন্তু অলরেডিও বন্ধুরা আরও দুটো কোম্পানি রয়ে গেছে, সেটা হচ্ছে এএমডি এবং আরেকটা কোম্পানি আছে মাইক্রন। আমরা জানি মাইক্রন কিন্তু টাটা টেকনোলজির সঙ্গে যুক্ত রয়েছে। টাটা টেকনোলজি যে চিপগুলো সেমিকন্ডাক্টর চিপ তৈরি করছে, টাটা টেকনোলজিতে আমরা জানি যে সেখানে যত ওদের টাটা মোটর, যত তাদের চিপ, তাদের সমস্ত গাড়িগুলো বেরোচ্ছে ইভি, তারা একটা সময় সেমিকন্ডাক্টর চায়নার উপর মনোযোগী হয়েছিল, কিন্তু চায়নার দিক থেকে বিভিন্ন রকম প্রবলেম আসার কারণে ওরা কী করেছে, টাটা মোটরস টোটালি নিজেরা ইন্ডিজিনিয়াস ওয়েতে নিজেরা তৈরি করার চেষ্টা করছে এবং সেখানে একা সম্ভব না। এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি এবং সেখানে বিলিয়ন ডলার্সের কিন্তু খরচা হয় একটা এর কারখানা তৈরি করতে, সে স্পেশালাইজ সমস্ত হিউম্যান রিসোর্সকে নিয়ে আসতে, যে সমস্ত যন্ত্রপাতিগুলো আনতে, সেগুলো কিন্তু একা সম্ভব হয় না। এবং সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে টেকনোলজি। এখানে একটা এনএমের গল্প থাকে, আমি এখন জায়গা কম বলে বলতে পারছি না, খুব সূক্ষ্ম যন্ত্রপাতি মোটমাট তৈরি করতে হয়, সেই 10 nm থাকে, 5 nm থাকে, এইগুলো যত সূক্ষ্ম হবে তত কিন্তু কোয়ালিটি ভালো তৈরি হবে। সেই জায়গাগুলো তৈরি করাটার জন্য তাদেরকে কিন্তু হেল্প দরকার পড়ে। তো আমরা যেটা আগে খবর শুনেছিলাম সেটা হচ্ছে এই মানে এদের সঙ্গে মাইক্রনের একটা টাই আপ হয়েছিল। তো এখন এই মুহূর্তে কোয়ালকম ঢুকছে এবং কোয়ালকম যখন এন্ট্রি নিচ্ছে এবং সেখানে টাটা কোম্পানির সঙ্গেও যোগাযোগ রাখছে, তো এখানে একটা ব্যাপার থাকছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনার দিকে নজর রাখবো সেটা হচ্ছে কোয়ালকম প্রেজেন্টলি যে নজর রাখার চেষ্টা করছে সেটা হচ্ছে 5G টেকনোলজির উপর, অটোমেটিক যে সিস্টেমটা সেখানে যে সমস্ত কাজকর্ম হচ্ছে সেখানে নজর রাখছে এবং তারা কিছু আইটি সফটওয়্যার কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে, ফলে ওরা সফটওয়্যার এবং হার্ডওয়্যার ব্যাপারে দুটো যাতে একসাথে টাই আপ করা যায়। এখানে ওরা 5Gর ওপর যে কনসার্ন করছে, তাছাড়াও
হচ্ছে পার্সোনাল কম্পিউটারের উপর কনসেন্ট্রেট করবে, হাইব্রিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা নিয়ে একটু আগে বললাম সেখানে এরা কাজ করছে, ইন্টারনেট অফ থিং এবং যেটা মেটাভার্স, এই সমস্তগুলোর উপরে কিন্তু কোয়ালকম কাজ করছে। একটা কথা মনে রাখবে, হার্ডওয়্যার মানে কিন্তু আজকের দিনে টোটালি হার্ডওয়্যার নয়, হার্ডওয়্যার মধ্যে কিন্তু সফটওয়্যার ইনবিল্ট রয়েছে, আবার সফটওয়্যারের মধ্যে হার্ডওয়্যার ইনবিল্ট রয়েছে। হার্ডওয়্যার বলতে কতগুলো পার্টস, ইলেকট্রনিক গুডস নয়, কতগুলো হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারকে এমনভাবে কোলাবোরেট করা যার ফলে সফটওয়্যার আপডেট হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তার ইনস্ট্রাকশনগুলো হার্ডওয়্যারে যাচ্ছে এবং হার্ডওয়্যারে যে প্রিজার্ভ করছে যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো সফটওয়্যার ইন্টারাকশন করছে। এই টোটাল ব্যাপারটাকে একটা ডেটাবেসের মধ্যে স্টোর করা এবং সেগুলোকে রিট্রিভ করা, সেগুলো নিয়ে কাজ করা, সের উপর একটা বিশাল কর্মযোগ্য কাজ। সেখানে কিন্তু সেমিকন্ডাক্টর একটা মারাত্মক ভূমিকা নিচ্ছে এবং কোয়ালকম কোম্পানি হচ্ছে এমন একটা কোম্পানি যারা কিনা এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো লেভেলেই ওরা কাজ করতে পারে। এবং এরা যখন ইন্ডিয়াতে এসে পৌঁছচ্ছে এবং এরা যখন কাজ শুরু করবে তখন যে দুটো কোম্পানির কথা আমি তোমাকে বলবো, প্রথম কোম্পানির কথা বলবো দ্যাট ইজ টাটা টেকনোলজি। টাটা টেকনোলজি কিন্তু বিশালভাবে ইম্প্রুভমেন্ট হতে চলেছে এবং সেখানে একটা জায়গা তৈরি হবে, সেটা হচ্ছে এই কোয়ালকমের জন্য। টেকনোলজি নিয়ে জাস্ট রিসেন্ট লিস্টেড হওয়া কোম্পানি বেসিক্যালি যারা কাজ বিজনেস মডেল সেটা হচ্ছে শুরু হয়েছিল 1994-এ। এরা যেটা কাজ করে, টাটা টেকনোলজি হচ্ছে গ্লোবাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস যে কোম্পানিটা কিন্তু এদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজও করে, ডিজিটাল সলিউশনের কাজ করে। আমরা যেটা জানতাম আগে থেকে সেটা হচ্ছে যে এদের যে বেসিক্যালি অটোমেটিভের উপর কাজ করছে, ইন্ডাস্ট্রিয়াল যে কাজকর্মগুলো করে, ইন্ডাস্ট্রিয়াল হেভি ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজ করে, এরোস্পেসের উপর কাজকর্ম করছে। বেসিক্যালি এরা আউটসোর্স করছে কিছু ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, যেমন সফটওয়্যার ব্যাপার বা ডিজিটাল ট্রান্সফরমেশনের কাজকর্মগুলো। থার্ড পার্টি কিছু সফটওয়্যারকে ওরা বিক্রি করে এবং সঙ্গে কী কাজ করে, বিভিন্ন সফটওয়্যার সলিউশনগুলো তৈরি করছে। এবারে ঘটনা সেটা হচ্ছে এরা বড় বড় সব ক্লায়েন্ট রয়ে গেছে, সবচেয়ে বেশি 40%-এর বেশিটা কিন্তু টাটা মোটরসের সমস্ত পার্টসগুলো এরা দেওয়ার কথা আছে, দেয় এরা। এবং এছাড়া যেটা সেটা হচ্ছে হোন্ডার সঙ্গে ওরা কাজ করে, ফোর্ডের আছে, ম্যাকলারেন আছে, কুপার স্ট্যান্ডার্ড আছে, এয়ারবাস, এই সমস্ত রয়েছে এদের বড় বড় ক্লায়েন্ট রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে টাটা মোটরস ওদের মেইন ক্লায়েন্ট রিটেনশন ব্যাপার একটা রয়েছে। ফলে 5টা ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু এদের মানে 5টা ক্লায়েন্টই হচ্ছে মেইন ক্লায়েন্ট, মানে ম্যাক্সিমাম রেভিনিউ এদের কাছ থেকে আসে, এটাকে বলা হয় ক্লায়েন্ট রিটেনশন রেট। তো এটা একটুখানি ব্যাপার থাকে, ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ভালো রয়েছে, আশা করা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু ভালো করবে। নেক্সট আমি চলে আসবো সেকেন্ড কোম্পানিটা, সেটা হচ্ছে টাটা এলএক্সি। টাটা এলএক্সিও কিন্তু যখন কোয়ালকমের কাজকর্ম চলছে, তারা যারা টাটা এলএক্সিতে রয়েছে তারাও কিন্তু খুব ভালো যে পজিশনে রয়েছে, যে কোম্পানিটা কিন্তু এদেরকেও এই কোয়ালকম এদের সঙ্গে যুক্ত থাকতে পারে। এবং ইমপ্রুভমেন্ট টাটা এলএক্সি আমরা জেনে নিয়েছি যেটা হচ্ছে অটোমোটিভ সিস্টেমে দুর্দান্ত কাজ করছে এবং যেরকম কাজকর্ম চলছে, মানে উইদাউট ড্রাইভারে গাড়ি ড্রাইভ করা সম্ভব কিনা, সিগন্যাল যেখানে যেখানে রয়েছে তার সঙ্গে এআই সিস্টেমের মাধ্যমে গাড়িতে বসে থাকা যে সিস্টেমটা তারা ইন্টারাক্ট করা, ফলে ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট প্রোন এলাকাতে যেসব সিস্টেমগুলো অনেক কাজে লাগে, যাতে এছাড়াও আর্গোনোমেট্রিক্স ওয়েতে যাতে মুভমেন্টগুলো করা যায়, মানে আলটিমেটলি একটা এআইকে বেস করে, সফটওয়্যারকে বেস করে গাড়িকে কত দূর উন্নতি করা যায় সেই চেষ্টা ভাবনা করছে। তৃতীয় যে কোম্পানিটার কথা বলবো, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কোম্পানিটার কথা, সেটা হচ্ছে কেপিআই টেকনোলজি। তো কোয়ালকম যখন যদি চিন্তাভাবনা থাকে এই সব কোম্পানির মধ্যে যে কোনো একটিকে নিতে পারে। আমরা কিন্তু টাটা টেকনোলজির কথা প্রথমে বলছিলাম ঠিকই, কিন্তু মাইক্রনের কথাও বলেছি, সেখানে কিন্তু মাইক্রন যখন যুক্ত হয়ে গেছে টাটার সঙ্গে, মোস্ট প্রবাবলি একই ধরনের রাইভাল যে কোম্পানি আবার টাটার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনাটা কম। সেখানে আমার নিজস্ব মতামত মনে হচ্ছে সেটা হচ্ছে কেপিআইটির সঙ্গে যুক্ত হওয়ার একটা হিন্টস পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আমার হিন্টস, কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়। ফলে এরা যদি আসে, এরা যদি সেমিকন্ডাক্টর চিন্তা ভাবনা করে, তাহলে যে কোম্পানি দৌড়বে সেই কোম্পানি কিন্তু কেপিআইটির কোম্পানির দৌড় লোক যাবে এবং কোয়ালকমের সঙ্গে যদি এটা কন্ট্রাক্টটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আমরা আরেকটা কেপিআইটির একটা নতুন পালক জুটতে দেখবো মাথায়। চলে আসা কোম্পানিকে কিন্তু আমাদের নজর এড়িয়ে যেতে পারে, প্রচণ্ড রিস্কি, প্রচণ্ড হাই রিস্ক কোম্পানির নাম হচ্ছে কেইন্স টেকনোলজি। কেইন্স টেকনোলজিকে এর আগে আমি বলেছিলাম, তখন কেইন্স কিন্তু এতটা ওভারভ্যালুড হয়নি। আজকে এই সিচুয়েশনে অবশ্যই ওভারভ্যালুড রয়েছে এবং কিন্তু একটা জিনিসকে মনে রাখবে, সেটা হচ্ছে এই কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টর ব্যাপারেও প্রচুর কাজ করছে এবং সেমিকন্ডাক্টরের 3000 কোটি টাকার মতো ইনভেস্ট করেছে তারা ব্যাঙ্গালোরে, একটা বড় জায়গা খুলতে চলেছে। সুতরাং যখন আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তখন এই কোম্পানিটার কথাও কিন্তু এড়ানো যাচ্ছে না। ফলে কেইন্স টেকনোলজির সঙ্গেও কিন্তু এই সব সেমিকন্ডাক্টর চিপ বানানোর কোম্পানিগুলো টাই আপ রাখতে পারে। ফলে এইটাকেও কিন্তু রাডারে তোমাকে রাখতে হবে। চলে আসা যাক, কেমিক্যাল সেক্টর কিন্তু এখনও সেই জায়গায় যায়নি বা অ্যাট্রাক্টিভ জায়গায় আসেনি, অথচ এর ফিউচার কিন্তু বাড়ছে। যদি তোমরা একটু নজর রাখো যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেখানে কিন্তু বিদেশে অর্থাৎ যেখানে বিগত 3 বছর যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা কিন্তু যে কেমিক্যাল সেক্টরে এদের ইনভেস্টমেন্টটা কিন্তু কমছে। বিগত 3 বছর ধরে দেখতে পাচ্ছি এরা, মানে সে আগে যে ইনভেস্টমেন্ট হতো সেটা কমে গেছে। এবং ঘটনা যেটা, এফডিআই এর
কিন্তু নজর এখন যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ইউরোপ থেকে সরে গিয়ে এশিয়ার দিকে নজরটা চলে এসছে। ফলে এফডিআই যে শিফটিং যে ঘটনাগুলো ঘটেছে, ফলে ওয়েস্টার্ন ইউরোপে যে কোম্পানিগুলো ছিল 30টা কোম্পানি কিন্তু আউট হয়ে গেছে আর 10টা কোম্পানি ঢুকেছে। সেখানে ঠিক ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়া মানে এশিয়ার ক্ষেত্রে সেটা কিন্তু উল্টোটা হয়েছে মানে 30টার বেশি কোম্পানি কিন্তু ঢুকেছে। অর্থাৎ এই যে এতগুলো কোম্পানি এফডিআই যারা ইনভেস্টমেন্ট করছে এশিয়াতে, এশিয়ার মধ্যে দুটোকে মোটামুটি আমাদের দুটো কান্ট্রি সেরা, একটা চায়না আর সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। এবার চায়নার এই সিচুয়েশন দাঁড়িয়ে, চায়নার যা অ্যাজিটেশন রয়েছে বা যা চলছে, সেখানে কিন্তু আমরা বলতে পারি যে চায়নার থেকে বেটার প্রেফারেবল হচ্ছে ইন্ডিয়া সকলের কাছে। এবং ওখানে লেবার প্রবলেম শুরু হয়েছে বা ওখানে কোভিডের পরবর্তীকালে যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে সে কারণে, এবং অনেকগুলো ছোট বড় ঘটনা থাকার কারণে কনসেন্ট্রেশনটা কিন্তু ইন্ডিয়ার দিকে আসতে চলেছে। তো ঘটনা যেটা সেটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু ইন্ডিয়ায় বাড়ছে। এই ঘটনাটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে আস্তে আস্তে কিন্তু এফডিআইরা ইন্ডিয়াতে তাদের কেমিক্যাল সেক্টরের ইনভেস্টমেন্টটা বাড়াচ্ছে। এই সেক্টরের রিটার্ন বা রান, এই সেক্টরের ইমপ্রুভমেন্টগুলো আমরা দেখবো হয়তো 6 মাস 1 বছর পরে, কিন্তু এখনই এদের এই ইনভেস্টমেন্ট হওয়াটা বা চিন্তা ভাবনা করাটা বা ইন্ডিয়ার দিকে মুখ হওয়াটা কিন্তু খুব বড় একটা পজিটিভ খবর বলে আমার মনে হয়েছে। এই ঘটনা নিয়ে আজকে এই টোটাল ভিডিওটা শেষ করতে চলেছি। শেষ করার আগে একটা ঘটনা বলা, সেটা হচ্ছে একটা দুর্দান্ত ইন্টারেস্টিং ইনফরমেশনগুলো তোমরা যদি চটপট এরকম পেতে যাও, সঙ্গে সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবে, এবং এই দুর্দান্ত ইনফরমেশনগুলো তোমাদেরকে আরও বেশি চার্জ করবে, এবং তোমরাও এইভাবে আস্তে আস্তে বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করবে, নোট করবে, এবং তোমরা এগুলোকে নোট ডাউন করে রেখে দেবে যাতে ভবিষ্যতে তোমাদের ইমপ্রুভমেন্ট কাজে লাগে। আজকে যেসব নিউজগুলো বললাম হয়তো আগামী 7 দিন, 15 দিন, 1 মাস, 2 মাসের মতো আর এফেক্ট হবে না, কিন্তু 6 মাস এবং বছরে এর লং রানে গিয়ে এর এফেক্টগুলো তোমরা দেখতে পারবে। আর আমাদের টার্গেট সবসময় লং রানের দিকে থাকে, ওই 2 মাস 1 মাসের জন্য নয়। তো আজকে এখানে শেষ করছি।